আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের সরাসরি অনুষ্ঠান। আজকে আমাদের অতিথি যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ। উনি দীর্ঘ বছর যুগান্তরে আছেন এবং উনি বিদ্যুৎ জ্বালানি বিট, বেসামরিক বিমান চলাচল বিট, আইসিটি বিট ৩টা গুরুত্বপূর্ণ বিটেই উনি ওনার উজ্জ্বল প্রতিভার সাক্ষ্য রেখেছেন। মুজিব মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিএম জাহাঙ্গীর নিউজ চ্যানেল থেকে। আপনাকে ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আপনি কেমন আছেন? জি, ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে তো যুগান্তরে আপনার একটি বড় ধরনের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছে। এটি নিঃসন্দেহে চাঞ্চল্যকর রিপোর্ট। আপনার রিপোর্টে আপনি যেটা বলার চেষ্টা করেছেন সেটি হলো যে গ্যাসের যোগান নিশ্চিত না করেই খুলনায় ৩টি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করে সরকারের ৮,০০০ কোটি টাকার বেশি গচ্চা দিতে হয়েছে। আপনি যদি এই রিপোর্টটা একটু প্রেক্ষাপটটা বলেন যে কি কারণে এই গচ্চা দিতে হলো এবং এর পিছনে কারা জড়িত? আচ্ছা, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আসলে প্রথমে একটু এই পাওয়ার প্ল্যান্ট গুলার নেপথ্যে কারণটা বলি। মূলত গভর্নমেন্টের একটা ভালো ইচ্ছা ছিল, যেমন খুলনা, বিশেষ করে খুলনা, বরিশাল, যশোর ওই বেল্টে মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য মূলত এই পাওয়ার প্ল্যান্ট গুলা ডিজাইন করা হয়েছিল এবং ডিজাইন করা হয়েছিল কম দামের জ্বালানি গ্যাস। আর এই গ্যাসের জন্য আমাদের গ্যাসের যে মালিক প্রতিষ্ঠান যারা গ্যাস দেয় বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট গুলোকে, সেটা হচ্ছে পেট্রোবাংলা। তো পেট্রোবাংলাকে প্রথমে এই যে পাওয়ার প্ল্যান্ট তিনটার মালিক সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড, এটা ঢাকাতে অবস্থিত হেড অফিস। আর তারা এই খুলনা, যশোরে এবং ওই এলাকায় রূপসা এলাকায় এই 3টা পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করে। এগুলা প্রথমে এটা কস্ট ব্যয় ধরা হয়েছিল 8,000 কোটি টাকা। তার মধ্যে বেশিরভাগ ব্যয়টা দিবে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাকিটা হচ্ছে গভর্নমেন্টের। সেই ডিজাইন তৈরি করে তারা পাওয়ার প্ল্যান্টটা তৈরির সিদ্ধান্ত নেয়। পেট্রোবাংলার কাছ থেকে একটা পারমিশন নেয় যে ওই এলাকায় গ্যাস অ্যাভেলেবেল থাকবে। মূলত ওই যে এলএনজি বেসড এই পাওয়ার প্ল্যান্ট গুলা তৈরি করার কথা ছিল। আসলে গভর্নমেন্টের শেষের দিকে তো একটা লুটপাটের আখড়া তৈরি হয়েছিল। শেষের দিকে মূলত এই গ্যাসের যোগানটা হয়ে গেছিল, কিন্তু লাস্ট মুহূর্তে আমাদের এখানে গ্যাসটা তো আসবে কক্সবাজার থেকে, মহেশখালী কক্সবাজার থেকে আমাদের যে এলএনজি, সেই এলএনজিটা ন্যাশনাল গ্রিডের মাধ্যমে খুলনা যাবে। খুলনা থেকে খুলনার পাইপলাইনের মাধ্যমে রূপসা ওই পাওয়ার প্ল্যান্ট গুলোর সাথে যুক্ত করা হবে। লাস্ট মুহূর্তে এই নসরুল হামিদ বিপু তার যে সিন্ডিকেট এবং সে যে বেসরকারি মালিকদের সাথে তার সাবেক প্রতিমন্ত্রী বিপু সাহেব, উনি আমাদের যে মেঘনাঘাটে সেখানে 4টা বেসরকারি পাওয়ার প্ল্যান্ট হয়েছে, এক একটা 600, 700, 800, একটা হচ্ছে সামিটের একটা বড় পাওয়ার প্ল্যান্ট, রিলায়েন্সের একটা পাওয়ার প্ল্যান্ট, ইউনিক গ্রুপের একটা পাওয়ার প্ল্যান্ট, নুর আলী সাহেবের একটা পাওয়ার প্ল্যান্ট। এগুলো 4টা পাওয়ার প্ল্যান্ট, প্রায় ধরেন 1500 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট। সেখানে 15 থেকে 2000 মেগাওয়াটের 4টা পাওয়ার প্ল্যান্ট। সেইখানে হুট করে উনি ওই গ্যাসটা ওইখানে দিয়ে দিলেন, যার কারণে খুলনার কারণটা হচ্ছে ওইখানে কমিশন। আপনি সরকারি খুলনায় যেটা হবে সেটা তো সরকারি পাওয়ার প্ল্যান্ট, সেখান থেকে কমিশন পাবে না। মূল কমিশন বাণিজ্য করার জন্য গভর্নমেন্টের শেষের দিকে যেভাবে কমিশন বাণিজ্য, লুটপাট এবং যে একটা মানে পুকুর চুরি হচ্ছিল, তার একটা প্রমাণ এই এটা সাগর চুরি। ওই যে পাওয়ার প্ল্যান্ট, যে পাওয়ার প্ল্যান্টে এখন গ্যাস নাই, পাওয়ার প্ল্যান্টটা কিন্তু 3টা পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়ে গেছে, কিন্তু এখন গ্যাস নাই। সেটা আগামী 2027-28 সাল পর্যন্ত এটা এই গ্যাস কোনোভাবেই সুযোগ নাই যে এখানে গ্যাস দেওয়া সম্ভব হবে। আপনি কি মনে করেন না এটা পুরো জাতির সাথে একটা প্রতারণা, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে কোটি কোটি মানুষ, তাদের সাথে এটা প্রতারণা করা হয়েছে? এটা বড় ধরনের প্রতারণা, দক্ষিণবঙ্গের মানুষের সাথে একটা বড় ধরনের প্রতারণা করা হয়েছে। কারণ দক্ষিণবঙ্গের মানুষের জন্য মূলত পাওয়ার প্ল্যান্ট 3টা তৈরি করা হয়েছিল,
যেখান থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। 1200 মেগাওয়াট বিদ্যুৎ পায়রার 1300 মেগাওয়াট বিদ্যুৎ যদি দক্ষিণবঙ্গের মানুষ পেত, তাহলে দক্ষিণবঙ্গে মানে একটা আনন্দের উৎসব হতো। দক্ষিণবঙ্গে কখনো বিদ্যুৎ যেত না, দক্ষিণবঙ্গে নতুন নতুন ইন্ডাস্ট্রির জন্ম হতো। দক্ষিণবঙ্গে এমনিতে ভোলা টোলা ওইসব এলাকায় প্রচুর গ্যাস, সেই গ্যাসের পাইপলাইন করে সেখানে অনেক কিছু করা সহজ হতো। সেখানে দক্ষিণবঙ্গটা মোটামুটি একটা বড় ধরনের ডেভেলপমেন্ট তৈরি হতো। সেটার সাথে একটা বড় ধরনের প্রতারণা আমার কাছে মনে হয়েছে। কারণ আগামী 2028 সাল পর্যন্ত ওই পাওয়ার প্ল্যান্ট থেকে কোনোভাবে বিদ্যুৎ দেওয়ার সুযোগ হবে না। আচ্ছা মুজিব মাসুদ, আপনি তো দীর্ঘদিন এই বিটের একজন স্বনামধন্য সাংবাদিক। আপনার জানা মতে এই ধরনের দুর্নীতির ঘটনা কি আরো ঘটেছে? থাকলে সেগুলো কি? অহরহ গভর্নমেন্টের ধরেন প্রায় 152টা মনে হয় বিদ্যুৎ কেন্দ্র, মানে গত 2000 বিএনপি সরকার 3500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরে 2700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। সেখানে বেশ বিদ্যুৎ কেন্দ্রের 100-র উপরে 152টার কত বিদ্যুৎ কেন্দ্র, প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্র মানে এখানে লুটপাট দুর্নীতি হয়েছে। যে কোনোটা ক্যাপাসিটি চার্জ দিয়ে দুর্নীতি হয়েছে, কোনোটা মানে আপনার যে পরিমাণ খরচ করার কথা তার 3 গুণ 4 গুণ খরচ করে সেই খরচের ম্যাক্সিমাম টাকাটা আন্ডারহ্যান্ড ডিলিং এর মাধ্যমে মানে আন্ডার টেবিলে ওই টাকাটা লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে। তারপরে পার্টস, বিদ্যুৎ কেন্দ্র আনার নামে, বিদ্যুৎ কেন্দ্রের মেশিন আনার নামে, বিদ্যুৎ কেন্দ্রের পার্টস আনার নামে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে। তো এখন যে আপনার বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এখন যারা উপদেষ্টা আছেন, আপনি কি মনে করেন যে তারা এই সমস্ত পুকুর চুরি নাই, সাগর চুরি যে যারা গডফাদার, তাদের বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণ করতে পারবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে? আপনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ করে বিদ্যুৎ জ্বালানি সেক্টরের যে অ্যাডভাইজার, উনি প্রথমে শপথ নিয়েই বিগত সরকারের যে সবচেয়ে যে দুর্নীতি লুটপাটের যে ক্ষেত্রটা ছিল, বিশেষ ক্ষমতায়ন, যে আইনের মাধ্যমে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট গুলো করা হয়েছে, যে আইনের মাধ্যমে এই ধরনের লুটপাট হয়েছে, সেই আইনটা স্থগিত করে দিয়েছে। স্থগিত করা মানে এই আইন দিয়ে আর কখনো কাজ হবে না। এবং এই আইনের যত কর্মকাণ্ড হয়েছে প্রত্যেকটা কর্মকাণ্ড রিভিউ করার জন্য উনি একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছেন। উনি যখন মানে জয়েন করেছেন, মানে এজ অ্যাডভাইজার হিসেবে উনি জয়েন করার পরেই কিন্তু রূপসা বিদ্যুৎ কেন্দ্রের উপর হাত দিয়েছেন। উনি সাথে সাথে খুলনা গেছেন, খুলনা গিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র দেখে আসছেন, এডিবির সাথে মিটিং করেছেন, কিভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটিতে গ্যাস সংযোগ করা যায় সেই জন্য উনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে ওনার যেই টার্গেট, ওনার যে দৌড়ঝাঁপ, উনি বিভিন্ন জায়গায় যেভাবে উনি কাজ শুরু করে দিয়েছেন, আমার মনে হয় এই দুর্নীতি লুটপাটের অনেক কিছু উনি বের করে নিয়ে আসতে পারবেন। আর এইসব বিষয়ে তো সবচেয়ে বড় কাজ হচ্ছে এখন দুর্নীতি দমন কমিশনের। তারা কি আপনার মনে হয় যে তারা এই বিষয়ে খুব অ্যাক্টিভ? আমার কাছে দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তারা আছেন, মানে তারা এখনো সেই বিগত সরকারের ভূতরা, বিগত সরকারের যে সমস্ত মানে তদন্ত কমিটির লোকজনেরা ছিলেন, যারা তদন্ত করেছেন, যারা ক্লিন সার্টিফিকেট দিয়েছেন, তারা এখনো ওই দুদকে বহাল আছেন। কারণ এই ধরনের কর্মকর্তা দিয়ে আপনি যদি একজন কর্মকর্তাকে, একজন এমপি কে, একজন ব্যবসায়ীকে আপনি যদি ক্লিন সার্টিফিকেট দিয়ে দেন, তাহলে আপনার পক্ষে সে সম্ভব না তার বিরুদ্ধে তদন্ত করা বা তার বিরুদ্ধে তদন্ত করে একটা জিনিস প্রমাণ করা। তো আমার কাছে মনে হয় না বর্তমান দুদক দমন কমিশন দিয়ে এত বড় লুটপাট, এত বড় পুকুর চুরি মানে সমাধান করা যাবে। আর আমরা তো হয়তো উপরে দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এখন নাই, পলাতক। যেহেতু উনি অ্যারেস্ট হন নাই, উনি পলাতক। কিন্তু উনি তো একা শুনতেছি না আমি। আমি আপনাকে শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে না। না, আমি শুনতে পাচ্ছি। সাউন্ডটা একটু কমে যাচ্ছে। সাউন্ড ঠিক আছে। ওকে, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি একটু কম শুনতেছি। না, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনার কথা অডিয়েন্স শুনতে পাচ্ছে ক্লিয়ার। ওই মাঝখানে মনে আপনার ফোন আসছিল, সমস্যা নাই। আমার একটা টেলিফোন আসছিল, হ্যাঁ, টেলিফোনটা আসার কারণে এই ইয়েটা হয়ে গেছে। ক্লিয়ার আছে। এখনো সাউন্ডটা ওরকম না, একটু আপনার ভালো আসে না। দেখেন, আমি এখানে কিন্তু সাউন্ড খুব ক্লিয়ার পাচ্ছি। হ্যাঁ, জাকির ভাই বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে মোটার আগে তো বিদ্যুৎ প্রতিমন্ত্রী দায়ী, কিন্তু আমার প্রশ্ন হলো
উনি তো একা দুর্নীতি করতে পারেন নাই। উনার সহযোগী যদি ব্যুরোক্রেটরা, যেসব আমলারা ছিলেন, তারা যদি ওনাকে সহায়তা না করতেন তাহলে পারতেন না। তো এখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ধরেন পলাতক, তাকে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। কিন্তু ওই সমস্ত বিদ্যুৎ বিভাগের, জ্বালানি বিভাগের যে সমস্ত আমলারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। কেউ কেউ হয়তো বদলি হয়ে অন্য কোথাও অন্য মন্ত্রণালয়ে গেছে। এই যে আজাদ সাহেব ছিলেন, বিভিন্ন সচিব, মন্ত্রীদের বা পিএস, সচিবের পিএস, ইত্তাজুল, আজাদ পিএস, এরা অনেক, আপনি আপনি আমার থেকে বেশি ভালো জানেন। এরা তো এখনো বহাল তবিয়তে আছে। এদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয় নাই। আপনি কি মনে করেন না যে এদেরকে চিহ্নিত করে এদের ধরা উচিত আগে? আপনি ঠিকই বলেছেন। মানে আপনার যে দুর্নীতি লুটপাট হয়েছে বিগত 17 বছরে, এই 17 বছরে আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ে, বিশেষ করে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের A to Z, এমন এক ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, প্রত্যেকটা ক্ষেত্রে এই সমস্ত দুর্নীতিবাজগুলা এই চক্র আকারে তৈরি হয়ে আছে। এই চক্র থেকে বের হয়ে আসা খুবই টাফ। আপনি দেখেন এখনো বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, পেট্রো বাংলা সহ সরকারের যে সমস্ত কোম্পানিগুলো আছে, যে সমস্ত কোম্পানিগুলোতে এই কোম্পানিগুলোর মাধ্যমে এই সমস্ত পাওয়ার প্ল্যান্ট, এই সমস্ত প্রকল্পগুলো তৈরি হয়েছে, সেই সমস্ত কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে। আপনি শুধুমাত্র বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা, যে চেয়ারম্যান, তাকে সরানো হয়েছে, কিন্তু তার আশেপাশে যে সিন্ডিকেট, তাকে ঘিরে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীগুলো আছেন, তারা এখনো বহাল তবিয়তে। সো এই মুহূর্তে নতুন একজন চেয়ারম্যান উনি এসে অসহায়ের মতো আছেন। আমি একটা মিটিং এ দেখেছি এই বিদ্যুৎ পিডিবির চেয়ারম্যানকেও অনেকটা অসহায়, কারণ তার আশেপাশে এখনো যে সমস্ত কর্মকর্তা, সেই দুর্নীতিবাজরা আছেন, সেই সিন্ডিকেটের সদস্যরা, তারা এখনো বহাল তবিয়তে। আমার মতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে এই সেক্টর, এই বিভাগের যে অ্যাডভাইজার, তার উচিত এই প্রত্যেকটা কর্মকর্তাকে সরিয়ে দিয়ে, না হলে আপনি দুর্নীতির বীজ উৎপাদন করতে পারবেন না। এটা কোনোভাবেই সম্ভব হবে না, কারণ তাদেরকে দিয়ে যদি রিভিউ করা হয়, তাদেরকে যদি নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়, তাহলে আপনি কখনোই এই বিগত দুর্নীতির কোন ধরনের সফলতা নিয়ে আসতে পারবেন। এক কথায় যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, সেই সব ফ্যাসিবাদের দোষরদের যদি আপনারা বহাল রাখেন, তাহলে Yes, এই সমস্ত দুর্নীতি উদ্ঘাটন হবে না এবং কোনোভাবে না, এই স্মুথলি কাজ করতে পারবে না। এবং করা প্রতি যাবে না। পদে পদে কিন্তু স্যাবোটাজ হওয়ার আশঙ্কা আছে। কারণ হুম বিদ্যুৎ হুম জ্বালানি সেক্টর খুবই স্পর্শগত সেক্টর। তারা চাইবে যে এরা ফেল করুক। তো আমরা মনে করি যে আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা নির্ধারক আছেন, তারা এই বিষয়টা গুরুত্ব দেবেন। এবং বিষধর সাপ নিয়ে আপনি তো বেশিক্ষণ নিজেকে সেফ মনে করতে পারেন না, তাই না? আপনারা তো বিষধর সাপের বিষ দাঁত না ভেঙে তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন। তাহলে আপনারা কিভাবে আপনারা আগাবেন? হুম হুম তো মুজিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন। আশা রাখি ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবার কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ।